সময়ের চাকা। বলা হয় যে সময়ের চাকা যখন ঘোরে তখন রাজাকে ফকির আর ফকিরকে রাজা হতে এক পলকও সময় লাগে না। কিন্তু মানুষের স্বভাব এমন যে সে প্রায়ই চোখের সামনে দেখা সত্যের ওপরই ভরসা করে এবং যা পোশাকের আড়ালে লুকিয়ে থাকে তা দেখতে পায় না। মুম্বাইয়ের সেই ঝোড়ো রাতে দ্য রয়্যাল এম্পায়ার হোটেলের চাকচিক্যময় আলোর সামনে দাঁড়িয়ে থাকা সেই ১০ বছরের ছেলেটি এই নিষ্ঠুর সত্যেরই সাক্ষী হতে চলেছিল। বৃষ্টি হচ্ছিল মুষলধারে। শহরের সবচেয়ে দামি এবং আলিশান হোটেলের বাইরে লাক্সারি গাড়ির সারি লেগেছিল। একের পর এক দামি মার্সিডিজ এবং বিএমডব্লিউ গাড়ি এসে থামছিল, যেখান থেকে শহরের নামি দামি কোটিপতি, ফিল্ম স্টার এবং রাজনীতিবিদরা নামছিলেন। আজ রাতে সেখানে একটি অনেক বড় বিজনেস পার্টি ছিল। সেই ভিড়ভাট্টা এবং জৌলুসের মাঝে ফুটপাথের এক কোণে একটি রোগা পাতলা ছেলে ঠকঠক করে কাঁপছিল। তার নাম ছিল বিহান। বিহানের অবস্থা দেখে যে কারোরই তার উপর দয়া হতো, কিন্তু সেখানে উপস্থিত লোকেদের চোখে দয়া নয় বরং ঘৃণা ছিল। তার পোশাক জায়গায় জায়গায় ছেড়ে গিয়েছিল, যার ভেতর থেকে তার পাঁজর দেখা যাচ্ছিল। মুখে অনেক দিনের ধুলোবালি জমেছিল এবং চুলগুলো এমনভাবে জট পাকিয়েছিল যেন মাসের পর মাস সে স্নান করেনি। তার খালি পা কাদা জলে মাখামাখি হয়েছিল। সে বারবার তার মুঠোয় ধরা একটি পুরনো ভিজে ফাইল নিজের বুকের সাথে চেপে ধরছিল, যেন ওটাই তার দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ। খিদে আর ঠান্ডায় কাঁপতে কাঁপতে বিহান হোটেলের প্রধান গেটের দিকে এগিয়ে যাওয়ার সাহস জোগাড় করল। তাকে ভেতরে যেতেই হবে, এটা তার জীবন মরণের প্রশ্ন ছিল। কিন্তু যেই না সে সেই আলিশান সিঁড়িগুলোতে পা রাখল, একটি কড়া কণ্ঠস্বর তাকে থামিয়ে দিল। ওরে ভিখারি, কোথায় মুখ তুলে চলে আসছিস? হোটেলের সিকিউরিটি গার্ড তার লাঠি সজোরে মাটিতে ঠুকল। বিহান ঘাবড়ে গেল। সে তার বড় বড় নিষ্পাপ চোখে গার্ডের দিকে তাকালো এবং নিচু স্বরে বলল, আঙ্কেল, আমাকে ভেতরে যেতে হবে। আমাকে কারোর সাথে খুব জরুরি দেখা করতে হবে। প্লিজ আমাকে যেতে দিন। তার গলায় যন্ত্রণা ছিল, কিন্তু গার্ডের ওপর এর কোনো প্রভাব পড়ল না। গার্ড তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়ার আগেই সেখানে হোটেলের জেনারেল ম্যানেজার বলদেব সিং চলে এলো। বলদেব একজন অহংকারী এবং নিষ্ঠুর মানুষ ছিল, যার নিজের মর্যাদা আর ক্ষমতার ওপর খুব অহংকার ছিল। সে তার দামি স্যুটের হাতা ঝাড়তে ঝাড়তে বিহানকে উপর থেকে নিচে এমনভাবে দেখল যেন সে কোনো আবর্জনা স্তূপ। গার্ড, এই আবর্জনা এখানে কি করছে? বলদেব চিৎকার করে বলল। আজ ভেতরে দেশের সবচেয়ে ধনী মানুষরা এসেছেন। যদি কোনো ভিআইপির নজরে এই নোংরা ছেলেটা পড়ে যায় তাহলে হোটেলের মান সম্মান ধুলোয় মিশে যাবে। একে তক্ষুনি এখান থেকে দূর করো। বিহান এগিয়ে গিয়ে বলদেবের সামনে হাত জোড় করল। সাহেব, আমি ভিক্ষে করতে আসিনি। আমার বিশ্বাস করুন, আমার কাছে একটা প্রমাণ আছে। আমি এখানকার মালিকের সাথে দেখা করতে চাই। এটা খুব জরুরি। বিহানের এই কথা শুনে বলদেব এবং সেখানে দাঁড়িয়ে থাকা কিছু ধনী অতিথি জোরে হেসে উঠল। বলদেবের চোখ রাগে জলজল করে উঠল। সে বিহানের কাছে গিয়ে কিছু না ভেবেই সেই ১২ বছরের বাচ্চার পেটে জোরে লাথি মারল। মালিকের সাথে দেখা করবি তুই? নিজের চেহারা আয়নায় দেখেছিস? ২ পয়সার ভিখারি আর স্বপ্ন দেখছিস প্রাসাদের? বলদেব ঘৃণা ভরে থুতু ফেলে বলল। লাথিকা এত জোরে ছিল যে বিহান পেছনের দিকে গড়িয়ে গিয়ে কাদা জলে পড়ে গেল। তার হাত থেকে সেই ফাইলটি ছিটকে গেল এবং কাদায় মাখামাখি হয়ে গেল। বৃষ্টির ফোঁটা তার গাল বেয়ে পড়ছিল, যা তার চোখের জলের সাথে মিশে যাচ্ছিল। কিন্তু বিহান কাঁদল না। সে ব্যথায় কোকিয়ে উঠে নিজের পেট চেপে ধরল এবং তারপর ধীরে ধীরে নিজের ফাইলটা তোলার জন্য হামাগুড়ি দিতে লাগল। তার চোখে এক অদ্ভুত চমক ছিল, হাড়ের নয় বরং এক লুকিয়ে থাকা ঝড়ের। সে জানত যে যারা আজ তাকে কাদায় ঠেলে দিয়েছে তারা ধারণাও করতে পারছে না যে তারা কার সাথে এই ব্যবহার করছে। যে জমিতে দাঁড়িয়ে বলদেব তাকে অপমান করছিল, সেই জমি, সেই হোটেল এবং সেই পুরো সাম্রাজ্য আসলে এই ভিখারি বিহানেরই ছিল। কাদা আর বৃষ্টির জলে ভেজা বিহান কাঁপতে কাঁপতে নিজের সেই ফাইলটি তুলল। ফাইলের পাতাগুলো ভিজে গিয়েছিল, কিন্তু ভাগ্য ভালো যে ভেতরের নথিপত্রগুলো নিরাপদ মনে হচ্ছিল। তার ছোট হাত দিয়ে রক্ত ঝরছিল। হয়তো পড়ার সময় কোনো ধারালো পাথর লেগে গিয়েছিল, কিন্তু শারীরিক চোটের চেয়ে গভীর ক্ষত তার আত্মসম্মানে লেগেছিল। সে তার ঝাপসা চোখে হোটেলের সেই আলিশান ইমারতটি দেখল, যা একসময় তার বাবার স্বপ্ন ছিল, এবং আজ সেই ইমারতের দরজা তার জন্য বন্ধ। বলদেব সিংয়ের হাসি তখনও থামার নাম নিচ্ছিল না। সে তার জুতোর সামনের অংশ বিহানের হাতের ওপর রেখে জোরে চাপ দিল। বিহানের মুখ থেকে এক যন্ত্রণাদায়ক চিৎকার বেরিয়ে এলো। কিরে, এখনো যাসনি তুই? বলদেব গর্জে উঠে বলল। তোর কি মনে হয়েছিল
আমরা এখানে লঙ্গরখানা খুলেছি? আরে তোর যোগ্যতা তো এই হোটেলের ডাস্টবিনের পাশে দাঁড়ানোরও নেই। বিহান পুরো শক্তি লাগিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল এবং টলটলেতে উঠে দাঁড়াল। তার চোখে এখন জল ছিল না, বরং এক অদ্ভুত জেদ ছিল। সে বলদেবের চোখে সরাসরি তাকিয়ে বলল, ম্যানেজার সাহেব, আজ আপনি আমাকে কাদায় ঠেলে দিচ্ছেন, কিন্তু মনে রাখবেন, সময় বদলাতে দেরি লাগে না। আমি এখানে নিজের অধিকার নিতে এসেছি। যদি আপনি আমাকে থামানোর চেষ্টা করেন, তবে আফসোস আপনার হবে, আমার নয়। একটি 12 বছরের ছেঁড়া পোশাক পরা বাচ্চার মুখে এমন কথা শুনে বলদেবের রাগ আকাশ ছুল। তার অহংকার আঘাতপ্রাপ্ত হয়েছিল। তোর এত সাহস যে তুই আমাকে হুমকি দিবি? বলদেব হিতাহিত জ্ঞান হারিয়ে বিহানের কলার ধরল এবং তাকে টেনে হিচড়ে রাস্তার দিকে নিয়ে যেতে লাগল। সে তাকে তুলে রাস্তায় ছুঁড়ে ফেলতে যাবে ঠিক তখনই হোটেলের একজন পুরনো ওয়েটার মহেশ দৌড়ে এসে বলদেবের হাত ধরে ফেলল। মহেশ সেখানে গত 20 বছর ধরে কাজ করছিল এবং সে বিহানের বাবার সময়ের দিনগুলো দেখেছিল। যদিও সে বিহানকে চিনতে পারেনি, কিন্তু একটি বাচ্চার উপর এমন জুলুম সে সহ্য করতে পারল না। সাহেব, ছেড়ে দিন একে, বাচ্চা মানুষ, মরে যাবে। ভগবানের জন্য এত জুলুম করবেন না। বলদেব মহেশকে এক জোরে ধাক্কা দিল। তুই আমাকে শেখা দি? চাকর হয়ে মালিককে থামাবি? আজ থেকে তোর চাকরি শেষ, বেরিয়ে যায় এখান থেকে। মহেশ মাটিতে পড়ে গেল। বলদেব আবার বিহানের দিকে এগিয়ে গেল। সে বিহানের হাত থেকে সেই ভিজে ফাইলটি কেড়ে নিল। এই রদ্দি কাগজের টুকরোর জোরে তুই মালিক হতে চলেছিলি না? দেখ এবার আমি এর কি অবস্থা করি। বলদেব তার পকেট থেকে একটি লাইটার বের করল। বিহানের বুক কেঁপে উঠল। সেই ফাইলে উইল বা ওছি নামার আসল কাগজগুলো ছিল, যা প্রমাণ করত যে সে কে। যদি ওগুলো পুড়ে যায়, তবে তার অস্তিত্বই মিটে যাবে। না না, প্লিজ ওটা পোড়াবেন না। বিহান চিৎকার করে বলদেবের দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু বলদেব তাকে আবার ধাক্কা দিয়ে ফেলে দিল। বলদেব যেই লাইটার জ্বালিয়ে ফাইলের কাছে নিয়ে গেল, হঠাৎ এক তীব্র আলো তার চোখ ধানিয়ে দিল। বৃষ্টির ঝাপটা কাটিয়ে 3টে কালো রঙের মার্সিডিজ মেব্যাক এবং একটি রোলস রয়েস গাড়ি হোটেলের পোর্চে এসে থামল। গাড়ির এই কনভয় এতটাই রাজকীয় ছিল যে সেখানে উপস্থিত প্রত্যেকের নিঃশ্বাস থমকে গেল। বলদেবের হাত হাওয়ায় থেমে গেল। তার মনে হলো হয়তো কোনো বড় মন্ত্রী বা বিদেশি প্রতিনিধি এসেছেন। সে তক্ষুনি নিজের মুখে এক কৃত্রিম হাসি ফুটিয়ে তুলল। ফাইলটি নিজের পিঠের পেছনে লুকালো এবং বিহানকে নিজের পায়ের পেছনে আড়াল করার চেষ্টা করল। সে দৌড়ে গিয়ে সামনের গাড়ির দরজা খোলার জন্য এগিয়ে গেল। স্বাগত স্যার, দ্য রয়্যাল এম্পায়ারে। বলদেব নিচু হয়ে সালাম করল। গাড়ির দরজা খুলল এবং সেখান থেকে একজন অত্যন্ত প্রভাবশালী বৃদ্ধ ব্যক্তি বেরিয়ে এলেন। তিনি শহরের সবচেয়ে নামী আইনজীবী এবং এই হোটেল গ্রুপের প্রধান ট্রাস্টি অ্যাডভোকেট জগৎ নারায়ণ ছিলেন। তার পেছনে 4 জন বডিগার্ড এবং আইনজীবীদের এক ফৌজ ছিল। জগৎ নারায়ণের মুখ গম্ভীর ছিল এবং তার চোখ ভিড়ের মধ্যে কাউকে খুঁজছিল। বলদেব তাকে দেখে ঘাবড়ে গেল। আরে, জগৎনারায়ণ স্যার, আপনি হঠাৎ? আপনি জানালে আমরা... জগৎনারায়ণ বলদেবের কথা না শোনার ভান করলেন। তার তীক্ষ্ণ নজর সরাসরি সেই কাদা মাখা ছেঁড়া পোশাকের ছিলিটির উপর গিয়ে স্থির হল, যে বৃষ্টিতে ভিজছিল। বলদেবের পায়ের তলা থেকে মাটি সরে গেল যখন সে দেখল যে শহরের সবচেয়ে বড় উকিল সেই ভিখারি ছেলেটির দিকে এগিয়ে যাচ্ছেন। জগৎনারায়ণ বিহানের কাছে পৌঁছালেন এবং হাঁটু গেড়ে কাদায় বসে পড়লেন। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত প্রতিটি মানুষ স্তব্ধ হয়ে গেল। তিনি তার পকেট থেকে একটি রেশমি রুমাল বের করলেন এবং বিহানের কাদামাখা মুখ পরিষ্কার করতে লাগলেন। ক্ষমা করে দিন ছোট সরকার। জগৎনারায়ণের কণ্ঠস্বর ভারী হয়ে এলো এবং চোখে জল ছিল। আপনার কাছে পৌঁছাতে আমাদের একটু দেরি হয়ে গেল। হোটেলের পোর্চে নীরবতা এতটাই গভীর ছিল যে মুষলধারে বৃষ্টির শব্দ ফিকে হয়ে গিয়েছিল। সেখানে দাঁড়িয়ে থাকা কোটিপতি অতিথি, কর্মচারী এবং খোদ ম্যানেজার বলদেব সিং সবার নিঃশ্বাস যেন গলায় আটকে গিয়েছিল। দেশের সবচেয়ে প্রতিপত্তিশালী উকিল, যার একটি ফিস লক্ষ টাকার উপর হতো, তিনি কাদায় হাঁটু গেড়ে এক ভিখারির মতো দেখতে বাচ্চাকে ছোট সরকার বলছেন। এই দৃশ্য কারোরই বোধগম্য হচ্ছিল না। বলদেবের মুখ, যা কিছুক্ষণ আগে পর্যন্ত অহংকারে লাল হয়েছিল, এখন ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। তার কানে জগৎনারায়ণের শব্দগুলো বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। ক্ষমা করে দিন ছোট সরকার। জগৎনারায়ণ তার দামি শেরওয়ানির ওপরের কোটটি খুলে বিহানের কাঁপতে থাকা কাঁধে জড়িয়ে দিলেন। সেই গরম কোটটি বিহানকে একটু আরাম দিল, কিন্তু জগৎনারায়ণের নজর যখন বিহানের রক্তাক্ত হাত এবং গালে চড়ের দাগের ওপর পড়ল, তখন তার চোখের জল শুকিয়ে গিয়ে সেখানে আগ্নেয়গিরি জ্বলে উঠল। তিনি ধীরে ধীরে বিহানের হাত নিজের হাতে নিলেন এবং খুব নরম সুরে জিজ্ঞেস করলেন, বেটা, এই চোট কিভাবে লাগল? কে আপনার এই অবস্থা করেছে? বিহান কিছু বলল না,
শুধু নিজের ভেজা চোখে ধীরে ধীরে বলদেবের দিকে তাকাল। সেই একটি নজরেই যথেষ্ট ছিল। জগৎনারায়ণ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। এখন তার মুখে সেই মমতা ছিল না যা বিহানের জন্য ছিল, বরং সেই কঠোরতা ছিল যার জন্য তিনি কোর্ট রুমে পরিচিত ছিলেন। তিনি ধীরে ধীরে বলদেবের দিকে এগিয়ে গেলেন। বলদেবের ঘাম ঝরছিল। সে তোতলাতে কোতলাতে পেছাতে লাগল। উকিল সাহেব, আপনি আপনি হয়তো কোনো ভুল বুঝছেন। এই ছেলেটা তো স্রেফ একটা ভবঘুরে ভিখারি যে অতিথিদের বিরক্ত করছিল। আমি তো স্রেফ নিজের ডিউটি। খামোশ! জগৎনারায়ণের গর্জনে সেখানে উপস্থিত কাঁচের জানালাগুলো পর্যন্ত কেঁপে উঠল। নিজের নোংরা মুখ থেকে একটা শব্দও আর বের করবে না বলদেব। জগৎনারায়ণ বলদেবের হাত থেকে সেই কাদামাখা ফাইলটি ছিনিয়ে নিলেন যা সে লোকানোর চেষ্টা করছিল। তিনি ফাইলটি হাওয়ায় দোলাতে দোলাতে সেখানে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বললেন, আপনারা সবাই এই ছেলেটিকে দেখছেন তো? জগৎনারায়ণের গলায় এক অদ্ভুত ক্ষমতা ছিল। আপনাদের মনে হচ্ছে এটি একটি ভিখারি, তাই তো? কিন্তু আমি এর মধ্যে এই দেশের সবচেয়ে বড় বিজনেস টাইকুন স্বর্গীয় যশবন্ত প্রতাপ সিংয়ের ছবি দেখতে পাচ্ছি। এটি কোনো সাধারণ ছেলে নয়। এটি হল বিহান প্রতাপ সিং, ৫,০০০ কোটি টাকার এই রয়্যাল এম্পায়ার গ্রুপের একমাত্র উত্তরাধিকারী, এবং আজ থেকে আপনাদের সবার এবং এই হোটেলের আসল মালিক। এই ঘোষণাটি কোনো পারমাণবিক বোমার বিস্ফোরণের চেয়ে কম ছিল না। ভিড়ের মধ্যে ফিসফিস শুরু হয়ে গেল। বলদেবের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার মনে হল আকাশ যেন তার উপর ভেঙে পড়েছে। যে ছেলেটিকে সে কাদায় লাথি মেরেছে, যাকে সে অপমান করেছে, সেই তার মালিক বেরোল। জগৎনারায়ণ বলদেবের চোখের দিকে তাকিয়ে বললেন, আর রইল এই ফাইলের কথা যা তুমি পড়াতে চেয়েছিলে। এটি সেই উইল যা যশবন্তজি নিজের শেষ নিঃশ্বাস ত্যাগের আগে আমার কাছে গচ্ছিত রেখেছিলেন। গত ৬ মাস ধরে আমরা ছোট সরকারকে খুঁজছিলাম, যিনি নিজের সৎ আত্মীয়দের ষড়যন্ত্রের কারণে রাস্তায় রাস্তায় ধাক্কা খেতে বাধ্য হয়েছিলেন। কিন্তু আজ ভাগ্য তাকে তার সিংহাসন পর্যন্ত পৌঁছেই দিল। তারপর জগৎনারায়ণ এক ধাপ এগিয়ে বলদেবের কলার চেপে ধরলেন। তুমি যে হাতে এই নিষ্পাপ বাচ্চাকে ছুঁয়েছ, সেই হাতের কি দাম চকাতে হবে তার ধারণা তোমার নেই। তুমি শুধু একটি বাচ্চার অপমান করনি, তুমি এই সুলতানাতের রাজার অপমান করেছ। বলদেব এখন কাকুতি মিনতি করতে লাগল। সে বিহানের পায়ে পড়ার জন্য দৌড়ে গেল। মালিক, আমাকে ক্ষমা করে দিন। আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে। আমি জানতাম না, আমি তো শুধু। কিন্তু সে বিহানের কাছে পৌঁছনোর আগেই জগৎনারায়ণের ইশারায় ৪ জন ভারী বডিগার্ড বলদেবকে জাপটে ধরল। বিহান যে এতক্ষণ চুপ ছিল, সে প্রথমবার নিজের মাথা তুলল। দামি কোটে জড়ানো, মুখে কাদা থাকা সত্ত্বেও তার চোখে এখন এমন এক চমক ছিল যা কোনো রাজার চেয়ে কম নয়। সে ধীরে ধীরে হাত তুলল এবং বডিগার্ডদের থামার ইশারা করল। বিহান ধীরে ধীরে হেঁটে বলদেবের কাছে এল। পরিবেশে উত্তেজনা এতটাই ছিল যে সুই পড়ার শব্দ শোনা যেত। সবার মনে হয়েছিল বিহান এবার বদলা নেবে, হয়তো তাকে মারবে বা গালি দেবে। কিন্তু বিহান যা করল তা সবাইকে অবাক করে দিল। বিহান বলদেবের ঠিক সামনে গিয়ে দাঁড়িয়েছিল। তার ছোট হাতের তালু হাওয়ায় উঠল, বরং মারার জন্য নয়, বরং এক শান্ত অধিকারবোধের ইশারার জন্য। সবাই ভেবেছিল একটি বাচ্চা নিজের অপমানের বদলা রাগ দিয়ে নেবে। কিন্তু বিহানের বেড়ে ওঠায় সেই সংস্কার ছিল না। মিস্টার বলদেব। বিহানের কণ্ঠস্বর নিচু ছিল, কিন্তু তাতে এক পাহাড়ের মতো দৃঢ়তা ছিল যা সেখানে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষকে অবাক করে দিল। আপনি আমাকে লাথি মেরেছেন কারণ আপনার মনে হয়েছিল আমি দুর্বল। আপনি আমাকে পোকা বলেছেন কারণ আমার পোশাক নোংরা ছিল। কিন্তু আমার বাবা আমাকে সব সময় শিখিয়েছিলেন যে মানুষের মর্যাদা তার চেয়ার দিয়ে নয়, বরং তার কর্ম দিয়ে মাপা হয়। আজ আমি চাইলে সেটাই করতে পারি যা আপনি আমার সাথে করেছেন। আপনাকে এই কাদার জলেই ফেলিয়ে দিতে পারি। কিন্তু তাহলে আমার আর আপনার মধ্যে পার্থক্য কি রয়ে যাবে? বলদেব ফুঁপিয়ে কেঁদে উঠল। কিন্তু বিহানের চোখে এখন তার জন্য কোনো জায়গা ছিল না। বিহান নিজের কাঁদামাখা আঙুল দিয়ে হোটেলের সেই রাজকীয় লোগোর দিকে ইশারা করল। এই রয়্যাল এম্পায়ার শুধু ইট পাথরের ইমারত নয়, এটি অতিথিদের সম্মান আর সেবার জায়গা। আর আপনি মানুষ হওয়ারও যোগ্য নন, ম্যানেজার হওয়া তো অনেক দূরের কথা। বিহান জগৎনারায়ণের দিকে তাকাল এবং সোজাসুজি বলল, আঙ্কেল, একে যেতে দিন। আমি এর উপর হাত তুলে নিজের হাত আর নোংরা করতে চাই না, কিন্তু আমি চাই না যে এই লোকটা আর এক পলকও আমার হোটেলের সীমানায় থাকুক। এর পাওনা মিটিয়ে দিন এবং নিশ্চিত করুন যে একে যেন আর কখনো এখানে দেখা না যায়। জগৎনারায়ণ মাথা ঝুঁকিয়ে আদেশ মেনে নিলেন। যথা আজ্ঞা ছোট সরকার।
বডিগার্ডরা বলদেবকে, যাকে এখন এক হেরে যাওয়া জুয়ারির মতো লাগছিল, দুহাত ধরে বাইরে এমনভাবে বের করে দিল যেমনটি সে কিছুক্ষণ আগে বিহানকে দিয়েছিল। কর্মের চাকা সম্পূর্ণ ঘুরে গিয়েছিল। তখনই বিহানের নজর এক কোণে দাঁড়িয়ে থাকা সেই ওয়েটার মহেশের ওপর পড়ল, যে ভয়ে গুটিয়েছিল। তার মনে হয়েছিল ম্যানেজারকে বাঁচানোর চক্করে এবার তারও বিপদ আসবে। কিন্তু বিহান ধীরে ধীরে হেঁটে মহেশের কাছে গেল। সেখানে উপস্থিত বড় বড় ধনী মানুষ আর স্টাফরা দম বন্ধ করে দেখছিলেন। বিহান নিচু হয়ে মহেশের পা ছুঁয়ে প্রণাম করল। পুরো পরিবেশে নীরবতা নেমে এল। এক ৫,০০০ কোটির মালিক একজন সাধারণ ওয়েটারের পা ছুঁয়ে প্রণাম করছে। মহেশ তো পাথরের মতো হয়ে গেল। তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। সে ঘাবড়ে গিয়ে পেছনে সরে গেল। আরে না না মালিক, এ কি করছেন আপনি? আমি তো একজন সাধারণ চাকর, আমাকে পাপে ভাগী করবেন না। বিহান উঠে দাঁড়িয়ে মহেশের দুটো হাত নিজের হাতে নিল। আপনি চাকর নন কাকা। যখন পুরো দুনিয়া আমাকে হোঁচট মারছিল, তখন শুধু আপনিই আমাকে বাঁচানোর জন্য নিজের চাকরি বাজি রেখেছিলেন। যে মানুষ নিজের রুটির চিন্তা না করে এক অজানা বাচ্চার পাশে দাঁড়াতে পারে, তার চেয়ে বড় রক্ষক এই হোটেলের জন্য আর কেউ হতে পারে না। বিহান পেছনে ফিরে পুরো ভিড়ের সামনে ঘোষণা করল, আজ থেকে এই হোটেলের দায়িত্ব আমি মহেশ কাকাকে সঁপে দিচ্ছি। তিনি এখন থেকে রয়্যাল এম্পায়ারের নতুন জেনারেল ম্যানেজার হবেন। ভিড়ের মধ্যে কয়েক মুহূর্ত নীরবতা থাকল এবং তারপর করতালির শব্দে পুরো চত্বর হেঁটে পড়ল। মহেশ নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে শুধু হাত জোড় করে কাঁদছিল। এক মুহূর্তেই তার সততা তাকে মাটি থেকে আকাশে পৌঁছে দিয়েছিল। এরপর জগৎনারায়ণ বিহানের জন্য পথ করে দিলেন। চলুন ছোট সরকার, আপনার সিংহাসন আপনার জন্য অপেক্ষা করছে। হোটেলের বিশাল কাঁচের দরজা, যা কিছুক্ষণ আগে বিহানের জন্য বন্ধ ছিল, এখন সম্মানে খুলে দেওয়া হলো। স্টাফরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মাথা নত করে সেলাম করছিল। বিহান এক গভীর দীর্ঘশ্বাস ফেলল। সে জানত যে এটা জয়ের শেষ নয়, বরং এক নতুন লড়াইয়ের শুরু। তার সৎ চাচা, যিনি তাকে রাস্তায় আনার ষড়যন্ত্র করেছিলেন, তিনি এখনও এই শহরেই আছেন এবং তিনি খবর পেতে চলেছেন যে বিহান বেঁচে আছে এবং ফিরে এসেছে। দ্য রয়্যাল এম্পায়ারের আলিশান প্রেসিডেন্সিয়াল স্যুটের ভারী দরজা খুলল এবং বিহান ভেতরে পা রাখল। কিছু ঘণ্টা আগেই সে যে হোটেলের বাইরে কাদায় শুয়েছিল, এখন সে সেই হোটেলের সবচেয়ে দামি ঘরে দাঁড়িয়েছিল। হোটেলের কর্মচারীরা তাকে স্নান করিয়ে এক চমৎকার কালো রঙের স্যুট পরিয়ে দিয়েছিল। আয়নার সামনে দাঁড়িয়ে থাকা বিহানকে এখন আর সেই অসহায় ভিখারি মনে হচ্ছিল না, বরং তার মুখে এক রাজকীয় আভা ছিল। যদিও তার চোখে এখনও সেই যন্ত্রণা ভাসছিল যা সে রাস্তায় রাস্তায় সহ্য করেছে। জগৎনারায়ণ তার পেছনে দাঁড়িয়েছিলেন। তিনি বিহানের কাঁধে হাত রাখলেন। ছোট সরকার, আজ রাতে আপনি বিশ্রাম নিন, কাল সকালে আমাদের অনেক কাজ করতে হবে। আপনার বাবার শত্রুরা এখনও শান্ত হয়ে বসে নেই। বিহান ঘরের দেওয়ালে টাঙানো নিজের বাবার বড় ছবিটির দিকে তাকালো এবং ধীরে ধীরে বলল, শত্রুরা তো চেয়েছিল আমি যেন কখনো ফিরে না আসি উকিল আঙ্কেল, কিন্তু তারা জানে না যে তারা সিংহের বাচ্চাকে জঙ্গলে ছেড়ে দিয়ে ভুল করেছে। জঙ্গল আমাকে শিকার করা শিখিয়ে দিয়েছে। সেখান থেকে কয়েক মাইল দূরে শহরের অন্য প্রান্তে এক আলিশান ফার্ম হাউসে উৎসবের আমেজ ছিল। এটি বিহানের সৎ চাচা শামশের সিংয়ের আস্তানা ছিল। শামশের সেই লোক ছিল যে বিহানের বাবা মায়ের মৃত্যুর পর সব সম্পত্তি দখল করার জন্য ১২ বছরের বিহানকে বাড়ি থেকে বের করে দিয়েছিল এবং দুনিয়াকে এই মিথ্যে কথা বলেছিল যে বিহান এক দুর্ঘটনায় মারা গেছে। শামশের নিজের হাতে দামি মদের গ্লাস নিয়ে অট্টহাসি হাসছিল। তার সাথে তার কিছু দুর্নীতিবাজ অংশীদারও বসেছিল। আরে চিয়ার্স করো বন্ধুরা, আজকের রাত ঐতিহাসিক। কাল সকালে কোর্টে শেষ শুনানি, আর তারপর যশবন্তের ৫,০০০ কোটির সব সম্পত্তি আইনিভাবে আমার নামে হয়ে যাবে। সেই রয়্যাল এম্পায়ারের মুকুট এখন আমার মাথায় শোভা পাবে। তখনই ঘরে হন্তদন্ত হয়ে তার এক লোক ছুটে এলো এবং সে রিমোট তুলে টিভি চালিয়ে দিল। মালিক, অনর্থ হয়ে গেছে, নিউজ দেখুন। শামশের বিরক্ত হয়ে বলল, কি সব বকবক করছিস, আমার মুড খারাপ করিস না। কিন্তু যেই না তার নজর টিভি স্ক্রিনে পড়ল, তার হাত থেকে মদের গ্লাসটি পড়ে গিয়ে ধুলোয় মিশে গেল। নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ চলছিল। স্ক্রিনে বিহানের ছবি ছিল, একপাশে ছেঁড়া পোশাকের ভিখারি রূপে আর অন্য পাশে স্যুট বুট পরা রয়্যাল এম্পায়ারের নতুন মালিক হিসাবে। নিউজ অ্যাঙ্কার চিৎকার করছিল, চমৎকার নাকি ষড়যন্ত্র? ৫,০০০ কোটির হারিয়ে যাওয়া উত্তরাধিকারী বিহান প্রতাপ সিং, যাকে সবাই মৃত বলে মেনে নেওয়া হয়েছিল, আজ ফিরে এসেছে। আজ সন্ধ্যায় তিনি নিজের হোটেলে নাটকীয়ভাবে ফিরে এসে হোটেলের রাশ হাতে নিয়েছেন। শামশেরের নেশা এক পলকে উবে গেল। তার মুখ রাগে লাল হয়ে গেল। সে পাশে রাখা ফুলদানি তুলে টিভি স্ক্রিনে আছাড় মারল। স্ক্রিন সজোরে শব্দ করে ফেটে গেল।
অসম্ভব! শামশের গর্জে উঠল যেন কোনো আহত পশুর মতো। এটা কিভাবে হতে পারে? আমি নিজে তাকে সেই অনাথাশ্রমের নরকে পাঠিয়েছিলাম, যেখান থেকে কেউ বেঁচে ফিরে আসে না। এই ছেলেটা ফিরে এলো কিভাবে? ঘরে নীরবতা নেমে এলো। শমশেরের নিঃশ্বাস দ্রুত হচ্ছিল। সে নিজের জয় হাতের মুঠোর থেকে বালির মতো বেরিয়ে যেতে অনুভব করছিল। সে নিজের টেবিল থেকে ফোন তুলে ১ নম্বর ডায়াল করল। হ্যালো কালিয়া। শমশেরের গলায় মৃত্যুর শীতলতা ছিল। সেই ছেলেটা বিহান, ও বেঁচে আছে আর রয়্যাল এম্পায়ারে আছে। আমি জানি না কিভাবে, কিন্তু আমি চাই না ও যেন কালকের সকানের সূর্য দেখতে পায়। আজ রাতেই খেলা শেষ করো। এবার যেন কোনো ভুল না হয়। অ্যাক্সিডেন্টটা এমন করো যেন সবাই দুর্ঘটনা ভাবে। ফোন রেখে শমশের ভাঙা কাঁচের টুকরোগুলো নিজের বুট দিয়ে পিষল। তুই ফিরে এসে খুব বড় ভুল করেছিস ভাইপো। সিংহের মুখ থেকে গ্রাস কেড়ে নেওয়ার চেষ্টা করেছিস তুই। এবার তোকে এমন মৃত্যু দেব যে তোর আত্মাও কেঁপে উঠবে। ওদিকে হোটেলে বিহান নিজের বড় ব্যালকনিতে দাঁড়িয়ে শহরের আলো দেখছিল, এই খবর না রেখেই যে মৃত্যুর সওদাগররা তার দিকে এগিয়ে আসছে। কিন্তু তখনই তার ঘরের দরজা ধীরে ধীরে খুলল। দরজা খোলার শব্দ শুনে বিহান ঘুরল। তার বুক দুরুদুরু করছিল, কিন্তু সামনে কোনো আততায়ী নয়, বরং মহেশ কাকা দাঁড়িয়েছিলেন। তার হাতে একটি রূপোর ট্রে ছিল, যাতে হলুদের দুধ রাখা ছিল। তার চোখে সেই চিন্তা ছিল যা এক বাবার চোখে থাকে। ক্ষমা করবেন ছোট সরকার, আমি নক করিনি। মহেশ নজর নিচু করে বলল, কিন্তু আপনি ক্ষুধার্ত ছিলেন, আর আজকের ঘটনার পর আমার মনে হল আপনার এটার প্রয়োজন হবে। বিহানের শক্ত হয়ে থাকা পেশিগুলো ঢিলে হয়ে গেল। সে হাসতে হাসতে দুধের গ্লাসটা নিয়ে নিল। কাকা, এখন আমি ছোট সরকার হয়ে গেছি বলে কি আপনি আমাকে বকা দেওয়া ছেড়ে দেবেন? আমাকে বিহানি বলুন। মহেশের চোখ ভিজে এলো। আপনার সুরক্ষার জন্য খুব চিন্তা হচ্ছে বেটা। শামশের সিংহ লোকটা একটা জানোয়ার, ও চুপ করে বসে থাকবে না। বিহান এক চুমুক খেল এবং তার মুখে এক গম্ভীর ভাব ফুটে উঠল। আমি জানি কাকা, আর আমি ওর জন্যেই অপেক্ষা করছি। সিংহ শিকারের জন্য গুহায় লুকিয়ে অপেক্ষা করে না, সামনে বসে করে। রাত গভীর হতে লাগল। বাইরে ঝড় এখনও দাপাদাপি করছিল। ঘড়িতে রাত ৩টে বাজছিল। হোটেলের সুরক্ষা ব্যবস্থা ছিল তুঙ্গে, কিন্তু শামশেরের পাঠানো খুনি কালিয়া ছিল পেশাদার অপরাধী। সে হোটেলের পেছনের দিকে ড্রেনেজ পাইপের সাহায্যে উঠে প্রেসিডেন্সিয়াল স্যুটের ব্যালকানি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তার হাতে একটি সাইলেন্সার লাগানো পিস্তল ছিল, আর কানে ব্লুটুথ লাগানো ছিল, যার অন্য প্রান্তে শামশের দম বন্ধ করে ফলাফলের অপেক্ষা করছিল। বস, আমি ঘরে ঢুকে পড়েছি, কালিয়া ফিসফিস করে বলল। সামনে বিছানায় কেউ শুয়ে আছে। কাজ খতম করে বাস ২ মিনিটে বেরোচ্ছি। গণ্ডগোল যেন না হয় কালিয়া। শামশেরের গলায় নেশা আর ভয় দুটোই মিশেছিল। গুলি সরাসরি মাথায় মারবে। কালিয়া টিপে টিপে পা ফেলে ঘরের ভেতরে ঢুকল। ঘরে অন্ধকার ছিল, শুধু মেঘের গর্জনের সাথে সাথে বিদ্যুৎ চমকানো আলো মাঝে মাঝে ঘরকে আলোকিত করছিল। সে বিছানায় লেপ মুড়ি দেওয়া এক অবয়ব দেখতে পেল। কালিয়ার মুখে এক নিষ্ঠুর হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে লেপের কাছে গিয়ে পিস্তল তাক করল। গুড নাইট ছোট রাজকুমার, কালিয়া মনে মনে বিড়বিড় করল এবং ট্রিগার টিপে দিল। ফুস ফুস, দুটো গুলি লেপ চিরে গদির ভেতর ঢুকে গেল, কিন্তু না কোনো চিৎকার বেরোল, না কোনো নড়াচড়া হল। কালিয়ার সন্দেহ হল। সে ঝটকা দিয়ে লেপ সরাল। বিছানা খালি ছিল, সেখানে শুধু বালিশের স্তূপ রাখা ছিল, যার ওপর লেপ চাপা দেওয়া ছিল। কি? কালিয়ার হুশ উড়ে গেল। এখানে নেই। তখনই ঘরের সব লাইট একসাথে জ্বলে উঠল। আলো এতটাই তীব্র ছিল যে কালিয়াকে নিজের চোখ কচলাতে হল। কাকে খুঁজছ? আমাকে? ঘরের অন্য কোণে একটি বড় রাজকীয় সোফায় বিহান বসেছিল। তার এক হাতে রিমোট ছিল আর অন্য হাতে আপেল। তার মুখে ভয়ের নামগন্ধও ছিল না। তার ঠিক পেছনে জগৎ নারায়ণ এবং শহরের পুলিশ কমিশনার নিজের পুরো টিমের সাথে দাঁড়িয়েছিলেন। ৪টি AK-47 রাইফেলের নিশানা সরাসরি কালিয়ার কপালে ছিল। কালিয়ার হাত থেকে পিস্তলটি পড়ে গেল। সে বুঝে গেল সে এক বিশাল ফাঁদে পা দিয়েছে। জগৎনারায়ণ এগিয়ে গিয়ে কালিয়ার কান থেকে ব্লুটুথ ইয়ারপিসটি বের করে নিলেন। কলটি তখনও চালু ছিল। শামশের ওপাশ থেকে চিৎকার করছিল, কি হলো কালিয়া? জবাব দে, মরেছে ও? বিহান জগৎনারায়ণের থেকে ইয়ারপিসটি নিল এবং কানে লাগাল। নমস্কার চাচাজি,
বিহানের কণ্ঠস্বর অত্যন্ত শান্ত আর শীতল ছিল। অন্য প্রান্তে নীরবতা নেমে এলো। শামশেরের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছিল না যে সে বিহানের গলা শুনতে পাচ্ছে। বিহান? শামশের তোতলাল। হ্যাঁ চাচাজি, বিহান বলল। আপনি বলেছিলেন না যে আমি কখনো ফিরে আসতে পারব না? দেখুন না, শুধু আমি ফিরে আসিনি, বরং আপনার সবচেয়ে বিশ্বস্ত লোকের অভ্যর্থনাও খুব ভালোভাবে করেছি। তাছাড়া পুলিশ কমিশনার সাহেবও আমার আতিথেয়তায় এখানেই আছেন, এবং তিনি আপনার সব কথা শুনে নিয়েছেন। এবার আপনি পালানোর চেষ্টা করবেন না, কারণ পুলিশের গাড়ি আপনার ফার্ম হাউসের গেটে পৌঁছে গেছে। শামশেরের ফোন থেকে এক জোরদার চিৎকার শোনা গেল এবং তারপর ফোন কেটে গেল। হয়তো ঘাবড়ে গিয়ে তার হাত থেকে ফোন পড়ে গিয়েছিল। বিহান ইয়ারপিসটি টেবিলে রাখল এবং উঠে দাঁড়িয়ে জানালার দিকে এগিয়ে গেল। বাইরে বৃষ্টি থেমে গিয়েছিল এবং মেঘের মাঝখান থেকে ভোরের প্রথম কিরণ দেখা দিচ্ছিল। একটি নতুন সকাল, এক নতুন শুরু। নিয়ে জানে কে? কমিশনার কালিয়াকে হাতকড়া পরাতে পরাতে আদেশ দিলেন। জগৎনারায়ণ বিহানের কাছে এসে গর্বের সাথে তার কাঁধে হাত রাখলেন। আপনি কামাল করে দিয়েছেন ছোট সরকার। আমার ভয় ছিল আপনি বাচ্চা মানুষ, কোথাও ঘাবড়ে না যান, কিন্তু আপনি তো দাবার এমন চাল চাললেন যে রাজাকে ঘরে বসেই মার দিয়ে দিলেন। বিহান ভোরের সূর্যকে দেখতে দেখতে বলল, উকিল আঙ্কেল, যখন নিজের রক্তই রক্তে তৃষ্ণার্ত হয়ে ওঠে তখন মানুষ আর বাচ্চা থাকে না। এবার সময় এসেছে এই গল্প শেষ করার। চলুন কোর্টে যাই। আজ রয়্যাল এম্পায়ারের আসল রাজা নিজের সিংহাসন দখল করবে। কোর্টরুম কানায় কানায় পূর্ণ ছিল। মিডিয়ার ক্যামেরার ফ্ল্যাশলাইট জ্বলছিল এবং প্রত্যেকের নজর শুধুমাত্র একটি মানুষের ওপর নিবদ্ধ ছিল, 12 বছরের বিহান প্রতাপ সিং, যে আজ নিজের অধিকারের শেষ লড়াই লড়তে এসেছিল। কাঠঘরায় দাঁড়িয়ে শামশের সিং, যে কাল পর্যন্ত শহরের বেতাজ বাদশা হয়ে ঘুরত, আজ হাতকড়ায় বন্দী হয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তার চোখে এখন অহংকার নয়, বরং জেলখানার গারদের পেছনে পচে মরার ভয় ছিল। জগৎনারায়ণ জাজের সামনে সেই সব প্রমাণ পেশ করলেন, বিহানের বাবার আসল উইল এবং কাল রাতের সেই কল রেকর্ডিং, যাতে শামশের বিহানকে হত্যার আদেশ দিয়েছিল। প্রমাণ এতটাই পোক্ত ছিল যে শামশেরের সবচেয়ে দামি উকিলও তাকে বাঁচাতে পারল না। জাজ সাহেব তার হাতুড়ি পিটলেন এবং রায় শোনালেন। সমস্ত প্রমাণ এবং সাক্ষীকে সামনে রেখে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে শামশের সিং শুধুমাত্র সম্পত্তি দখলের জন্য জালিয়াতি করেনি, বরং এক নিষ্পাপ বাচ্চার প্রাণ নেওয়ার চেষ্টাও করেছে। আদালত শামশের সিংকে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে এবং রয়্যাল এম্পায়ার গ্রুপের সমস্ত সম্পত্তির মালিকানা বিহান প্রতাপ সিংকে হস্তান্তর করছে। রায় শোনামাত্র শামশেরের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে হাউ হাউ করে কাঁদতে লাগল। পুলিশ তাকে নিয়ে যেতে শুরু করলে সে বিহানের দিকে তাকালো এবং কাকুতি মিনতি করল। বিহান বেটা, আমাকে ক্ষমা করে দে, আমি তোর চাচা হই, আমার রক্তের দোহাই, আমাকে জেলে যেতে দিস না। এই লোকেদের দোয়ায় আছে। বাইরে বৃষ্টি শুরু হয়েছিল, ঠিক যেমনটি সেই রাতে হয়েছিল। কিন্তু আজ কোনো বাচ্চাই বৃষ্টিতে ভিজে ঠান্ডায় ঠকঠক করে কাঁপছিল না, কারণ রয়্যাল এম্পায়ারের ছাদ এখন প্রতিটি অসহায় মানুষের ঘর হয়ে উঠেছিল। সময়ের চাকা পুরোপুরি ঘুরে গিয়েছিল। একজন রাজা প্রমাণ করে দিয়েছিলেন যে বড় মানুষ সে নয় যার কাছে সবচেয়ে বেশি টাকা থাকে, বরং সেই হয় যার মন সবচেয়ে বড় হয়।